আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। ফ্লোরে ফ্লোরে তল্লাশি, থমথমে বনানী। ডক্টর কামাল হোসেন আজ এফআর টাওয়ার পরিদর্শনে যাবেন। ১১৯ বছর বন্ধ থাকা মসজিদ চালু করল তুরস্ক। পরমাণু শক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির গোপন চুক্তি। জিতলেই রাহুল প্রধানমন্ত্রী। বনানীতে অগ্নিকাণ্ড, নিহতদের মধ্যে যাদের পরিচয় মিলল। তদন্তে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন হানিফ। বিস্তারিত প্রতিবেদনে নিউজটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। ফ্লোরে ফ্লোরে তল্লাশি, থমথমে বনানী। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানী বনানীর এফআর টাওয়ারে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কোনো লাশ আছে কিনা এবং ক্ষয়ক্ষতি পরিমাপে ফ্লোরে ফ্লোরে অনুসন্ধান চলছে। রাতভর অনুসন্ধানের পর আজ দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এই অভিযানে আরও গতি পেয়েছে। ভোর থেকে এফআর টাওয়ার এলাকায় বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন। সবার মনেই বিষাদের ছায়া স্পষ্ট। এত মানুষের ভিড়ও গোটা বনানী থমথমে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভবনের উভয় পাশে নির্দিষ্ট এলাকা ঘিরে রেখেছে। নারীদের ভিড় বাড়ছেই, আসছেন স্বজনহারা ও প্রিয়জনদের সন্ধানে। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানী ১৭ নম্বর সড়কের ২১ তলা ওই ভবনের ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশি ক্ষতি হয়েছে ভবনের ৭ তলা থেকে ১২ তলা। আগুন নেভার পর থেকে ভবনের তল্লাশি শুরু করে দমকল বাহিনীরা। রাতভর চলে এই তল্লাশি। আজ ভোরে জোরে সোরে শুরু হয় তল্লাশি অভিযান। এই পর্যন্ত এই অগ্নিকাণ্ডে পুলিশের দেওয়া তথ্যে ২৫ জন নিহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে ৭৬ জন চিকিৎসা নিচ্ছেন। তবে ফায়ার সার্ভিসের তথ্যে নিহত ১৯ জন। তাদের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। শ্রীলঙ্কার এক নাগরিক সহ কয়েকজনের মৃত্যু হয়েছে বাঁচার চেষ্টায় ভবনের শরীর ঘেঁষে থাকা ক্যাবল বিয়ে নামতে গিয়ে নিচে পড়ে। বনানীতে সকাল ৮টার দিকে দেখা যায় এফআর টাওয়ার, আহমেদ টাওয়ার ও আওয়াল সেন্টার এই তিনটি ভবনের সামনে পেছনে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ রেখেছে। জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে। সকালে সিটি কর্পোরেশনের কর্মচারীরা দুর্ঘটনা এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে গেছে। এদিকে এই ঘটনায় গুলশান ২ থেকে বনানী মোড় পর্যন্ত যান চলাচল সীমিত রেখেছে পুলিশ। ২ লেনের রাস্তার যে পাশে দুর্ঘটনা ঘটেছে সেই রাস্তাটি বন্ধ রেখেছে। আজ সকালে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান শিকদার আমাদের সাংবাদিককে বলেন, ফায়ার সার্ভিসের ৯টি টিম এফআর টাওয়ার তল্লাশি করছে। তিনি বলেন, অনেকে বলছিল লিফটের ভেতরে কেউ আছেন, তবে আমাদের টিম লিফটটিকে সচল অবস্থায় ১৩ তলায় পেয়েছেন। তিনি আরও বলেন, ভবনের ৭, ৮ ও ৯ তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০, ১১ ও ১২ তলার আংশিক ক্ষতি হয়েছে। এদিকে ডক্টর কামাল হোসেন আজ এফআর টাওয়ার পরিদর্শনে যাবেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানী বনানীতে এফআর টাওয়ার পরিদর্শনে যাবেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। আজ তার বনানী যাওয়ার কথা আছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ দিকে বনানীর ১৭ নম্বর রোডের ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে এক শ্রীলঙ্কার নাগরিক সহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এতে ৭০ জন আহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতরা হলেন শ্রীলঙ্কার নাগরিক নিরজ, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বালুগ্রামের নজরুল ইসলামের ছেলে পারভেজ সাজ্জাদ, দিনাজপুর জেলার বালিয়াকান্দি উপজেলার আবুল কাশিমের ছেলে মামুন, আমিনা ইয়াসমিন, আবদুল্লাহ ফারুক, মাকসুদুর ও মনির। পরবর্তীতে ওই ভবন থেকে উদ্ধার হওয়া বাকিদের নাম জানা যায়নি। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টার পর বিকেল ৫:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান। আগুন লাগার ঘটনায় স্থানীয় এমপি আকবর হোসেন পাঠান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে ভবনটিতে দ্য ওয়েব গ্রুপ, হেরিটেজ ইয়ার এক্সপ্রেস, আমরা টেকনোলজি লিমিটেড ছাড়াও অর্ধশতাধিক অফিস রয়েছে। অন্যদিকে ১১৯ বছর বন্ধ থাকার পর মসজিদ চালু করল তুরস্ক। অটোম্যান যুগে নির্মিত তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিক প্রদেশের একটি মসজিদ দীর্ঘ ১১৯ বছর পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। বুধবার নামাজ আদায়ের মাধ্যমে স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করেন। ৪৩৫ বছর আগে নির্মিত দাবা খান মসজিদ বিগত ১১৯ বছর বন্ধ ছিল। বন্ধ থাকা এই মসজিদটি এর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। হারপুর জেলা কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী দাবা খান মসজিদ পুনর্নির্মাণের লক্ষ্যে ব্যাপক সংস্কার করে। দীর্ঘ সময় পর চালু হওয়া মসজিদে নামাজ আদায় করে হারপুর জেলার মেয়র সাংবাদিককে বলেন, তারা হারপুরের ৪,০০০ বছরের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হয়ে থাকলেন। তিনি বলেন, দাবা খান মসজিদটি ১১৯ বছর পর পুনরায় চালু হওয়ায় আমরা গর্বিত। সপ্তদশ শতকের অটোম্যান স্থাপত্যের নিদর্শন এই মসজিদটি হারপুর দুর্গের উত্তর পূর্বে অবস্থিত ছিল। বড় একটি একক গম্বুজ বিশিষ্ট ২৫ বর্গফুটের এই মসজিদটি। ধারণা করা হয় কয়েক শতাব্দী আগে দাবা খানে মসজিদটি ঐতিহাসিক সিল্ক রোডের যাত্রীরা নামাজ আদায়ের জন্য ব্যবহার করতেন। ঐতিহাসিক হারপুর শহর প্যালিওলিথিক যুগে ফিরে যাওয়া
প্রাচীন বসতিগুলো আবাসস্থল। 2018 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী এলাকায় এই শহরের অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে পরমাণু চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির গোপন চুক্তি। সৌদি আরবের কাছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তি বিক্রিতে আগ্রহী মার্কিন প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু প্রযুক্তিতে সৌদি আরবকে সহায়তা দিতে এটি তাদের প্রথম পদক্ষেপ বলে জানা গেছে। পাশাপাশি সৌদির সঙ্গে কয়েকটি গোপন চুক্তিও করেছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে করা চুক্তিতে মার্কিন শক্তি বিষয়ক মন্ত্রী রিক পেরিক অনুমোদন দিয়েছেন। রিয়াদের সঙ্গে থাকা ট্রাম্প প্রশাসনের মোট 6টি গোপন চুক্তি হয়েছে। এই চুক্তিগুলোর মাধ্যমে পরমাণু কর্মসূচিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কৌশলগত সহায়তাও দিতে পারবে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ পেতে দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার মতো দেশগুলো আগ্রহী। সৌদি আরবের সঙ্গে এই সংক্রান্ত প্রযুক্তি ভাগাভাগি করে নিতে ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে চায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে রিয়াদের আলোচনা কত দূর গড়ায় তা এখনও নিশ্চিত নয়। তবে সৌদিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যেন যুক্তরাষ্ট্রই পায়, এই বিষয়ে অভ্যন্তরীণভাবে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হচ্ছে দুটি দেশ। এ বিষয়ে কঠিন গোপনীয়তা রক্ষা করছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যেসব প্রতিষ্ঠান সৌদিতে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করবে তাদের পক্ষ থেকেও মার্কিন সরকারকে বিষয়টি গোপন রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। পারমাণবিক সহায়তা দিতে রয়টার্সের সঙ্গে মার্কিন কোম্পানিগুলো 2017 সাল থেকে কাজ করে যাচ্ছে। অপরদিকে জিতলে রাহুলই প্রধানমন্ত্রী। ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলে রাহুল গান্ধী হবেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার উত্তরপ্রদেশের আমেথিতে এক নির্বাচনী জনসভায় এমন ঘোষণা দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথম গান্ধী নেহরু পরিবার থেকে রাহুলের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুখ খুললেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলেন, আমরা 2019 সালে লোকসভা ভোটে জিতবই, আর ভাই রাহুল গান্ধী হবেন প্রধানমন্ত্রী। যদিও কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কারো নাম ঘোষণা করা হয়নি। এমনকি রাহুল নিজেও জানিয়েছেন বিষয়টি নিয়ে কিছু ভাবেননি তিনি। যদিও ডিএমকে আর জেডির মতো কয়েকটি দলের নেতারা দাবি করেছেন তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, কিন্তু মমতা ব্যানার্জি ও শারদ পাওয়ার এতে সমর্থন দেননি। মমতা জানান কে প্রধানমন্ত্রী হবেন তা ভোটের ফলাফলের পর বৈঠক করে ঠিক করা হবে। শারদ পাওয়ারও একই মত দিয়েছেন। উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে আমাকে কংগ্রেসের সরকার গড়ার দায়িত্ব দিয়েছেন রাহুল। এই দায়িত্ব পালনের জন্য আমি কঠোর পরিশ্রম করব। তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে আমাদের এই ভোটে জিততেই হবে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এই জয় হবে পুরো ভারতের জয়। এদিকে পশ্চিমবঙ্গ সরকারের কার্যক্রম নিয়ে কংগ্রেস সভাপতি রাহুলের অভিযোগকে ছোট ছেলের কথা বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কৃষক শ্রমিক যুবকদের জন্য মমতা কিছু করেননি বলে কয়েকদিন আগেই মালদহে এসে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন রাহুল। তার জবাবে বুধবার মমতা বলেন, ছোট ছেলে কি বলল তাতে কিছু যায় আসে না, ও বলেছে বলে আমাকেও বলতে হবে নাকি। রাহুলের বক্তব্যকে গুরুত্ব দিতে না চাইলেও এদিন অবশ্য লোকসভা ভোটে তৃণমূলের ইশতেহার প্রকাশের শুরুতেই কর্মসংস্থান কৃষি শ্রমিকদের জন্য তার সরকারি কাজের ফিরস্তি দেন মমতা। কৃষকদের খাজনা মওকুফ থেকে শুরু করে তাদের জন্য বীমা প্রকল্পের কথা উল্লেখ করেন মমতা। এ রাজ্যে কৃষকদের আয় 3 গুণ বেড়েছে বলেও দাবি করেন তিনি। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য তার প্রকল্পগুলোর খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। সামাজিক সুরক্ষা প্রকল্পে 2 লাখ মানুষকে তিনি যে অন্তর্ভুক্ত করেছেন তাও জানান। এরপরে কারো নাম না করে মমতা বলেন, যারা এসব জানে না তারাই কথা বলে। ভারত সরকারের কাছে সব তথ্য আছে, ফলে রাজনৈতিক কারণে যা ইচ্ছা বলে যাওয়া ঠিক হবে না। অপরদিকে বনানীতে অগ্নিকাণ্ড, নিহতদের মধ্যে যাদের পরিচয় মিলল। রাজধানী অভিজাত এলাকার বনানীর FR টাওয়ারে অগ্নিকাণ্ডে যে 19 জন নিহতের হিসাব দিয়েছে ফায়ার সার্ভিস, তাদের মধ্যে কয়েকজনের লাশ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে 22 তলা এই ভবনে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে এবং কেবল বেয়ে নামার সময় পড়ে অনেকে হতাহত হয়েছেন। রাতে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডে 19 জন নিহত এবং 76 জন আহত হওয়ার খবর জানায়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ মর্গে 9টি, কুর্মিটোলায় জেনারেল হাসপাতালে 7টি এবং ইউনাইটেড হাসপাতালে 3টি লাশ থাকার কথা জানানো হয়। কুর্মিটোলায় হাসপাতালে থাকা 7টি লাশের মধ্যে একটি শ্রীলঙ্কার নাগরিক নীরজ ভিগ্নেরাজার। তিনি এই অগ্নিকাণ্ডে নিহত একমাত্র বিদেশি। 28 বছর বয়সী নীরজ স্ক্যানওয়ে লজিস্টিক লিমিটেড নামে একটি কার্গো পরিবহন কোম্পানির মহাব্যবস্থাপক ছিলেন। নাহিদুল ইসলাম ও জেবুন্নেসা নামে আরও 2 জনের লাশ শনাক্ত হয়েছে কুর্মিটোলায়। নাহিদ ওই ভবনে থাকা হেরিটেজ এয়ার এক্সপ্রেসের সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। জেবুন্নেসাও চাকরি করতেন একই প্রতিষ্ঠানে। আবদুল্লাহ আল মামুন নামে হেরিটেজ এয়ার এক্সপ্রেসের অ্যাকাউন্ট ম্যানেজারের লাশও উদ্ধার করা হয়েছে ওই ভবনটি থেকে। এছাড়াও সালাউদ্দিন নামে আরেকজনের লাশ ছিল কুর্মিটোলায়, তার বাসা ঢাকার মগবাজারে। আসিফ ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রেজল করিম রাজুর লাশও যায় কুর্মিটোলায়, তার বাড়ি চাঁদপুর। কুর্মিটোলা হাসপাতালে থাকা বাকি 2টি লাশের পরিচয় পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা 7টি লাশের মধ্যে একজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফজলে রাব্বি, তিনি EUR সার্ভিস বডি লিমিটেডে কাজ করতেন। এছাড়াও আনজির আবির নামে আরেকজনের লাশও রয়েছে মর্গে, তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। অন্যদিকে উদ্ধার কর্মীদের কাছ থেকে জানা গেছে ভবনের ভেতরে প্রচণ্ড উত্তাপ।
দম বন্ধ হওয়ার মতো অবস্থা। সারা রাত উদ্ধার অভিযান চলবে। ভেতরে প্রচণ্ড গরম। গরম সহনীয় পর্যায়ে এলে ভেতরে যাবেন উদ্ধারকর্মীরা। সকালে সংখ্যা কত হয় জানা যাবে। লাশ শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।